গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া, কানাইপাড়া, গুয়াবাড়ির চরগুলোতে যতদূর চোখ যায় কেবল সবুজের সমারোহ। আঁকাবাঁকা নদীপথ ধরে নৌকায় চরের সব কৃষি দেখতে এটিএন নিউজের টিম যমুনার চরে। রবি মৌসুমের শেষ দিকে গাইবান্ধার যমুনা নদীর চরগুলো জুড়ে ফসলের সমারোহ। ভুট্টা, গম, মসুর ডাল, পেঁয়াজ, সূর্যমুখী, মরিচ, মিষ্টি কুমড়া সহ নানা ফসল এখন চরের মাঠে মাঠে। ব্যস্ত কৃষক ফসলের পরিচর্যায়। বিস্তীর্ণ চরের জমিতে এই চাষ নতুন নয়, তবে নতুন নতুন চাষ এলাকা বাড়ছে প্রতিনিয়ত। নতুন চরের সামান্য পলিমাটিতে আধুনিক চাষ কৌশল বাড়াচ্ছে ফসলের বিস্তৃতি। চরের বিস্তৃত এলাকায় পেঁয়াজ, রসুন সহ নানা ফসল ফলাতে পারছেন কৃষক। রসুন আছে, মসুর আছে, পেঁয়াজ আছে। এলে আগে ছিল না, কম ছিল। এগুলো কম করতেন কেন আগে? এলে বীজই পাওয়া যায়নি, বীজ পাওয়া যায়নি। এখন বীজ পাওয়া যাচ্ছে, গবেষণার মাধ্যমে বীজগুলো আসতেছে। আগেও আবাদ করছি কিন্তু এগুলো এত উন্নতশীল আবাদ হয়নি, কম হয়েছে। আবাদ করছি, কম হয়েছে। প্রতি বছর বর্ষায় প্লাবিত হয় চরগুলো, বর্ষা শেষে আবারও জেগে ওঠে। তবে এরই মধ্যে কিছু চর আছে যেগুলো বর্ষায় একেবারে বিলীন হয়ে যায়, পরের বার নতুন করে চর জাগে। সাধারণত নতুন জেগে ওঠা এসব চরে তেমন কোনো ফসল চাষ করা সম্ভব হয় না। স্যান্ডবার ক্রপিং এর সঙ্গে চরের কৃষকের পরিচিতি জেগে ওঠা নতুন এসব চরেও ফসল চাষ সম্ভব করে তুলছে। নতুন জেগে ওঠা এসব চরে এখন ব্যাপকভাবে পেঁয়াজের চাষ করছেন কৃষকরা। এর সঙ্গে সাথী ফসল হিসেবে নানা রকম মশলা, কাউন সহ আরও কিছু ফসলও আসছে। চরে চাষ হচ্ছে মিষ্টি আলু, গম সহ নানা ধরনের ফসল। চরে চাষ হওয়া এসব ফসলের বেশিরভাগই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি উদ্ভাবিত। এই ফসলগুলো উন্নত জাতের এবং চরের জন্য বিশেষভাবে উপযোগী। অন্য ফসলের চেয়ে এসবে সার এবং সেচ কম লাগে। নতুন চাষ পদ্ধতি এবং নতুন জাতের এসব ফসল পেয়ে উচ্ছ্বসিত চরের কৃষক। ফলনে 3 মণ করে আসে শতকে, নিম্ন হলো 3 মণ 4 মণ। এই আলুটা যায় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, এগুলো ওইদিকে চলে যায়। এখন আপনি যদি কোন যে আমি এই জমিনের ফসলটা বিক্রি করব, কতখানি জমিন সেই হিসেবে শতক 2000 2500 পর্যন্ত বেচা কিনা হয়। 23,000 টাকার আলু বেচছিলেন, তুলে আবার ফির পেঁয়াজ বহন করছিল। চরে চাষ হওয়া ডাল, মিষ্টি আলু সহ অন্য ফসলগুলো পুষ্টিমানেও সমৃদ্ধ। উৎপাদনের পাশাপাশি চরাঞ্চলের মানুষ যাতে এসব খেয়ে নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন, সেজন্য বিশেষভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ করা হয়েছে এসব ফসল। শুধু তাই নয়, চরের এসব চাষে কীটনাশকও কম ব্যবহার হয়, ফলে অন্য এলাকার ফসলের চেয়ে অনেক বেশি নিরাপদ চরের ফসল। নতুন এসব চাষ কৌশলের সঙ্গে চরের মানুষকে পরিচিত করতে একসঙ্গে কাজ করছেন গবেষক ও কৃষক। হাতে কলমে চাষ পদ্ধতির শিক্ষা উৎসাহ বাড়াচ্ছে চাষিদের। চরের চাষ এলাকা বাড়াতে বীজ সহ নানা কৃষি উপকরণ দিয়ে সহায়তা করছেন গবেষকরা। চাষি, চরবাসী আর গবেষক মিলে দুর্গম চরে রচিত হচ্ছে সমৃদ্ধ বাংলার স্বপ্ন। একজন চরের চাষি আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদ সদরুল ভাই, যিনি দীর্ঘদিন যাবত চরে চাষাবাদ করেন। এইবার তিনি বাড়ি পেঁয়াজ 1 এবং বাড়ি পেঁয়াজ 4 চাষাবাদ করেছেন এবং চরে কিন্তু তার একটা নতুন অভিজ্ঞতা। আমরা তার সঙ্গে একটু কথা বলি। সদরুল ভাই কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সদরুল ভাই, মানে চরের মানুষ নিয়ে বলার কিছু নাই, মানে আপনারা চরকে চেনেন, চর আপনাদেরকে চেনে, তো আবাদপাতি তো চরে আপনারা করতে হয়। হ্যাঁ, আবাদ চরেই করতে হয়। কোনোবার এক জায়গায় করেন, কোনোবার আরেক জায়গায়। চর এলাকার বোঝেন না, এই জমি এইবার আছে, আগামীতে আবার নাই মনে করেন। মানে এখন আছে তখন নাই। এখন আছে তখন নাই। মানে আপনাদের জীবনটা অনেকটা জীবনটা এরকমই। এটা কি পেঁয়াজ? এটা বাড়ি বাড়ি এক পেঁয়াজ। আচ্ছা, এই বাড়ি এক পেঁয়াজ করতে গিয়ে মানে এখানে যে আপনি পেঁয়াজ করবেন, সে পরামর্শগুলো কারা দিল, কি বলবো? পরামর্শ যাই হোক, ওই কৃষি গবেষণা, ওনাদের সাথে একটু যোগাযোগ রাখছি, ওনারাও একটু সবসময় দেখশন করে, খোঁজ খবর নেয়। তারপরে যাই হোক বাকিটা আমরাও একটু
পরিশ্রম যা করা লাগে চেষ্টা করে যাই হোক। পেঁয়াজের মধ্যে আর কি দিছেন এখানে ভিতরে? এখানে কালো জিরা আছে, হ্যাঁ, মানে ধনিয়া আছে, ধনিয়া আছে। আবার এলে উঠে গেলে কাউন লাগাইছে, কাউন ছিটে দিছি, কাউন পিরা হয়ে যাবে, পেঁয়াজ উঠে যাবে। আপনারা পেঁয়াজটা দিলেন কিভাবে? যখন জমি একটু পানি, এগুলো পানির নিচে ছিল তো? পানির নিচে ছিল, হ্যাঁ। মনে করেন যে পানি নেমে যাওয়ার পরে ওই ভেজা মাটিতে? ভেজা মাটিতে। যাই হোক, আমরা তো নাংলে ছাড়া কিছু করতে পারি না এখানে। নাংলে টানলেন হ্যাঁ, ভিতর দিয়ে? হ্যাঁ। ওখানে তো হাল গরু পার করা যায় না। নাংলে দিয়ে টানে তারপরে বিসি টিসি ছিটে দিয়ে লেবার দিয়ে বালু দিয়ে ঢেকে দিই আর কি। ওই বালুটা একটু ভেজা থাকে? বালুটা একটু ওর ভেজা মধ্যেই থাকে, গজায়? ওর মধ্যেই গজায়। কতদিন লাগে গজাইতে এটা? 7 দিনের মধ্যে গজায়। 7 দিনের মধ্যে গজায়। হ্যাঁ। তারপর এটার বয়স কত হয়েছে এখন? কতদিন হয়েছে? এটার বয়স তো প্রায় 2 মাস পার হয়ে গেছে। আপনার খরচ মতো খরচ কেমন হয়েছে বা সব মিলে লাভটা হবে কিনা? পেঁয়াজের খরচ আমার প্রায় 1.5 লাখের মতো হয়েছে। যে অবস্থায় আছে আল্লাহর রহমত আমার পেঁয়াজ, সব জমি মিলে মনে হয় তো 2-4 বিঘা মাটির পেঁয়াজ হলে আমার চালান উঠে যাবে। গতবারের মতো যদি বাজার থাকে 5 থেকে 6 লক্ষ টাকা পেঁয়াজ বিক্রি করবো আমি। আচ্ছা, অনেক ভালো থাকবেন ভাই। আলহামদুলিল্লাহ। সঙ্গে রয়েছেন এন্তাজ ভাই, আরেকজন কৃষক, তিনি সাগাটার হলদিয়া চরের। এন্তাজ ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে ভাই। এটা করাতে খুব সুবিধা পাইছি। সুবিধাটা কি? এই মনে করেন যে যাই হোক ফলন বেশি আসতেছে, রোগবালাই কম হচ্ছে? রোগবালাই কম হচ্ছে। কিভাবে ওষুধ দেওয়া লাগবে, কিভাবে সার দেওয়া লাগবে, কিভাবে মনে করেন আপনারা ওই পেঁয়াজ বোয়া লাগবে, পরামর্শগুলো তারা দিচ্ছে? পরামর্শগুলো আমাকে দেয়। আচ্ছা, কেমন আশা করতেছেন এবছর? আল্লাহ তো আশা তো করছি ভালোই, আল্লাহ দিলে তো ভালোই হবে। তারপরও আপনার মনে করেন যে কয় টাকা টার্গেট, কয় টাকা টিকবি, কয় টাকা ব্যয় করছেন? না, খরচ বহু হয়েছে। খরচ মনে করো যে 18,000-এর মতো গেছে। 2-এর উপরে থাকলে মোটামুটি ভালোই হবে। 1800 টাকা বেচা যায় তাও মোটামুটি খরচটা কৃষক বাঁচবে। আতর রহমান ভাই চরে তিনি মসুরি সহ বিভিন্ন রকম ফসলের চাষ করেছেন। আমরা তার সাথে কথা বলি। আতর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, চরের কৃষি আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা। জি জি। তো আগে কি কি চাষ করতেন এই জমিটাতেই? এই জমিতে বিভিন্ন প্রকারের চাষ করতাম। আগে মুসুর করতাম দেশি, ফলন ভালো হতো না, আশানুরূপ ফলন পাইতাম না। কৃষি গবেষণার মাধ্যমে কিছু নিউজ পাইলাম, আমাদের এখানে অফিস আছে, যোগাযোগ করলাম হারুন ভাইয়ের সাথে। উনি আমাদেরকে পরামর্শ দিল যে, মানে আপনারা জানলেন যে কৃষি গবেষণা এরকম দিতেছে মানুষকে? জি, পরামর্শ দিচ্ছে বা বিভিন্ন সহযোগিতা করতেছে। ওই কারণে এবার সিদ্ধান্ত নিছি যে এই মুসুর আবাদ করছি। ইনশাল্লাহ যে পরিমাণ এখন বর্তমান যে প্রেক্ষাপট দেখতেছি, হয়তো আশা করছি যে অন্য ফসলের চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। চরে আপনাদের মূল চ্যালেঞ্জগুলো কোনটা থাকে? চাষাবাদ করার ক্ষেত্রে অসুবিধাগুলো কোথায়? চৈত্র মাসের এই ফসলগুলো খরাতে বেশি পুড়ে যায়, মানে দেখা গেল যে ফসল হয়ে যাওয়ার আগে পুড়ে যাচ্ছে। সময় মতো সেচ দিতে না পারলে এই 4-5 দিনের মধ্যে একবারে শেষ হয়ে যাচ্ছে। সেচ দেওয়ার সমস্যাটা কই? সেচ দেওয়ার সমস্যা হয়েছে উঁচু নিচু জায়গা, সমানভাবে পানিটা যায় না। সমতল ভূমি না, ওই ড্রেনেজ ব্যবস্থা নাই। আমরা ওই ফিতে পাইপ দিয়ে পানি দেই, ওটা অনেক সময় ওই দাম বেশি, হয়তো এখান থেকে অনেক দূরে নিতে হয়, কষ্ট হয়, কষ্ট হয় পোষণ করে। তার মানে আপনাদের জন্য এমন কিছু জাত দরকার ছিল যে জাতগুলো হচ্ছে একটু সেচটা কম লাগবে। এটাও সেচ কম লাগে। আমি একবার সেচ দিছি, ইনশাল্লাহ 1 সেচই তুলবো আশা করছি আর কি। এটার সাথে দেশি তফাৎটা কই? আপনি আমাকে যদি গাছ ধরে বোঝায় দেন, এটা অনেকগুলো ঝোপ হয় নাকি? এই গাছটা একটা গাছে অনেক বড় হয়ে গেছে অলরেডি মনে আসছে কিছু নাকি? জি, ওই যে আসছে, ওর দানা আসছে। আচ্ছা, দানা চলে আসছে। মানে একটা গাছে কতগুলো ডাল থাকে? ওই একটা গাছ ওই আপনার দেশি হবে 5টা আর হবে একটা। মানে এর একটা গাছে দেশি 5টা গাছের 5টা সমতুল্য হবে। 5টা সমতুল্য। আর মসুর ডালটা কি বড় না ছোট? দানার আকারও বড় আর এর জিঙ্ক সমৃদ্ধ। জিঙ্ক সমৃদ্ধ, জি। মানে এদিকে পুষ্টিটাও জি, পুষ্টি ভালো। জি, পুষ্টিও বেশি। হ্যাঁ। সেই হিসেবে আর চাহিদা আগের চেয়ে অনেক, বাজারে অনেক চাহিদা। আচ্ছা, মাঝখানে সূর্যমুখীও দিয়েছে একটা দিছেন? সূর্যমুখী শখের বসে দিছি। আচ্ছা। তা আমার মনে হচ্ছে যে আরো একটু দিলে ভালো হতো। ভালো তো, এটা মানে এতটা সুন্দর লাগতেছে দেখতে। সুন্দর লাগতেছে, আর এটা আমার এই মসুরের কোনো ক্ষতি করেনি। আরো যদি পরিমাণে একটু ঘন করে দিতেন তাহলে আমার ওই তেলের চাহিদাটা পূর্ণ হতো আর কি। এটা তো মসুরের কথা বলছে, আর কি কি চাষ করেছেন? আপনি রসুন আমি লাগাইছেন? যে বাড়ি রসুন 3 লাগাছি, ওই কৃষি গবেষণার ওই বাড়ির। তারপর তো আমার কাছে মনে হচ্ছে যে অন্য রসুনের চাই কি অন্য রসুনের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ ফলন বেশি হবে ইনশাআল্লাহ। তার মানে এখন কি মনে হচ্ছে যে এই জাতগুলো মানে আপনারা যদি আরো আগে জানতেন আরো চাষ করতেন নাকি? জি, আমরা যেদিন থেকে জানছি, আমরা মোটামুটি বাড়ির উপরে এখন খালি আমরা না, আমার এলাকার অনেক লোকই আছে। আমি হয়তো একটা ফসল যদি করি, আমাকে দিয়ে আমার দ্বারা উদ্বুদ্ধ হয় অনেকেই
পরবর্তীতে বছর দেখা যায় যে ভিড় জমায় যে ভাই এটা কিভাবে করলেন, কেমন আপনার ভালো হলো? আমরা এটা করি। এই যে আপনি কৃষি গবেষণার কথা বলছেন, সবসময় যে তারা দেবে ব্যাপারটা তো এমন না, আমরা- কিন্তু আপনি তো কৌশলটা শিখে রাখলেন। আমি নিজেও ওনাদেরকে বীজ উৎপাদন করে দিয়ে থাকি। আচ্ছা, এই যে কৌশলটা শিখলেন, এর মাধ্যমে কি আপনি এটা হ্যাঁ, ছড়ানোর অনেক চেষ্টা করেন? উপকৃত। হ্যাঁ, এই চর প্রায় পাল্টে গেছে, চর আর আগের ওই সনাতন চাষ পদ্ধতিও নাই, আপনার ওই আগের ওই বীজও নাই, এখন প্রায় বাড়ির উপরে নির্ভরশীল হয়ে গেছে। আল্লাহর রহমত তো থাকবেই, পাশাপাশি বাড়ির উপরে নির্ভরশীল। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন আপনি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কথা বললাম একজন কৃষক আতাউর রহমান। চরে এরকম হাজারো কৃষক আছেন যারা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করতেন। সেই সনাতন পদ্ধতির চাষাবাদের সঙ্গেই শুধু উন্নত জাতগুলোকে যুক্ত করে দেওয়া হচ্ছে। আর এই উন্নত জাতগুলো এতটা ভালো ফলন দিচ্ছে যে চরের কৃষকরা বেশ আশাবাদী হয়ে উঠছেন। আমরা আরও কৃষির গল্প শুনবো, কীভাবে চরের মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন এবং তাদের পেছনে কারিগর হিসেবে যারা কাজ করছেন তাদের কথাও শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা বদলে যাওয়া চরের কৃষি নিয়ে কথা বলছি। নতুন নতুন জাত এবং নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে বদলে যাচ্ছে চরের গল্প। আর এটি বদলে দিতে সহযোগিতা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি। আমাদের সঙ্গে রয়েছেন বাড়ির গাইবান্ধা অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ। আমরা তার কাছে একটু শুনি যে কিভাবে এই চরের জীবনযাত্রা বা চরের কৃষিকে বদলে দিতে তারা সহযোগিতা করছেন। ডক্টর আব্দুল্লাহ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। ভালো আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আমরা প্রথমেই যে বিষয়টাতে আসি যে চরের চাষাবাদের কিছু কৌশল আছে। তার মধ্যে একটা বড় জিনিস আমরা জানতে পারলাম যে স্যান্ডবার বলে একটা ব্যাপার থাকে। যে স্যান্ডবারটা কি এবং এখানে কিভাবে চাষটা করা যায়? আমরা জানি যে নদীর যে প্রবাহ আছে, সাধারণ যে প্রবাহ আছে, প্রবাহের কারণে নদী ভাঙে এবং একপাশ করে। নদীর গতিপথও কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়, প্রতিনিয়ত বদলে। এই স্রোতের চাপ, বায়ুর চাপ সবকিছু মিলে উজান থেকে যে বালি, পলি এবং কাদার যে কণা আসে, কণাগুলো বিভিন্ন জায়গায় ধীরে 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 জমতে থাকে এবং চর গঠন করে। নতুন চর জাগতে থাকে, নতুন চর জাগতে থাকে। এই যে নতুন চর গঠন হচ্ছে, উত্তরাঞ্চলে দীর্ঘ যে চর জমা হয়, এটাকে স্যান্ডবার বলা হয় ইংলিশে, স্যান্ডবার। বন্যার কারণে প্রতিনিয়ত এই চরের মাটিরও বৈশিষ্ট্য পরিবর্তন হবে। এই দুটো তার মেইন ক্যারেক্টার থাকতে হবে। এখন এটাকে আমরা বৈজ্ঞানিকভাবে তিনটা ভাগে ভাগ করতে পারি। টাইপ 1 স্যান্ডবার, টাইপ 2 স্যান্ডবার এবং টাইপ 3 স্যান্ডবার। আমি যদি টাইপ 1 এবং টাইপ 2 কে ব্যাখ্যা করতে যাই, তাহলে সদ্য জেগে ওঠা যে এটি দেখেন, সদ্য জেগে ওঠা চর, এখানে কিন্তু বালির পরিমাণ বেশি। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে উপরের লেয়ারে পলি, কিন্তু নিচে বালি আছে, নিচে আবার বালি আছে। ঠিক 1 ফিট নিচেই দেখবেন যে প্রচুর বালি আছে। তাহলে যেটার উপরে পলি, নিচে বালি, এটা হলো টাইপ 1। আবার যেটার উপরে বালির পরিমাণ বেশি, নিচে পলি আছে, সেটা টাইপ 2। আবার যদি দক্ষিণের অঞ্চলে যে চরগুলো চলে যায়, যেখানে পলির পরিমাণ বেশি, সেটা হলো টাইপ 3। তা আমাদের চ্যালেঞ্জ কিন্তু টাইপ 1 এবং টাইপ 2 নিয়ে, যেহেতু প্রতিনিয়ত বালি প্রধান, প্রতিনিয়ত ভাঙে এবং আনস্টেবল। এখানে আমরা কিভাবে আমাদের বাড়ির উদ্ভাবিত ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি এবং ফার্মার্সের যে অভিযোজিত কৃষি, এই দুটোর একসঙ্গে সমন্বয় করে উৎপাদনশীলতা কতটুকু বাড়াইতে পারি, এটাই আমাদের টার্গেট। বালি মালচিং মনে হয় একটা পদ্ধতি এখানে আছে। জি। এটি যে টাইপ 1 স্যান্ডবার, টাইপ 1। এই যে আমরা নিচে পলি এবং আর্দ্র আছে, এটা আর্দ্র। কৃষকের আমরা যেটি শিখিয়েছি, এখানে আঁচড়া দ্বারা হালকা একটু আঁচড়িয়ে মূলত পেঁয়াজের বীজটাকে ছিটানো হয়, পেঁয়াজের বীজকে ছিটানো হয়। তারপরে যেহেতু পানির পরিমাণ বেশি এবং আর্দ্র, উপরে 1 থেকে 1.5 ইঞ্চি বালি দেওয়া হয়, বালি দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢেকে দেওয়ার ফলে যেটা হয়, অতিরিক্ত যে রস আছে সেটাকে এই বালিটা টেনে নেয় এবং এই বীজ গজানোর উপযোগী একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। এই বালিটা আরো কাজে লাগবে। উপরে যখন সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ফেব্রুয়ারি শেষে যখন বেড়ে যাবে, তখন অতিরিক্ত যে হিট এটা শোষণ করে নেবে, বাট নিচের অংশটা ঠান্ডা থাকবে। নতুন নতুন চাষ পদ্ধতিগুলোর মধ্যে কি কি ইন্ট্রোডিউস করা হচ্ছে এখানে? চরের যেহেতু একটা ইউনিক আবহাওয়া, সমতল ভূমিতে চাষাবাদ শুরু হয় নভেম্বর থেকে। চরে আমরা চাষাবাদ শুরু করি অক্টোবর থেকে। নদীতে পানি থাকলেও চরে কিন্তু পানি থাকে না, যেহেতু বালি। আর এই পানি যদি একবার চলে যায় বা যে কন্ডিশন চলে যায়, তাহলে কৃষক আর এটাকে ব্যবহার করতে পারবে, কারণ তখন সেচের যে খরচ, এটা অনেক মাত্রায় বেড়ে যায়। ওই সময় উপকরণ সহায়তার দরকার হয় তাদের,
প্রচুর পরিমাণে বীজ লাগে। প্রচুর পরিমাণে বীজ এবং সার যে উপকরণ যেগুলো আছে এগুলো কৃষকের জন্য সহজলভ্য করে রাখতে হয়। যে সমস্ত অংশীজন থাকেন জি তাদেরকে একত্রিত করে আমরা একটা পরামর্শ দেই। জি পরামর্শটা হলো যে কৃষক তার জমির উপযোগী ফসল তারা নিজেরাই নির্বাচিত করবে। কৃষকের যে অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি আছে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে ওই জায়গাটাকে একটু উন্নত করে দিই, যাতে তার সে নিজের স্বাবলম্বিতা সে নিজেই হতে পারে, নিজে স্বাবলম্বী হতে পারে, মানে দীর্ঘস্থায়ী করার জন্য। আচ্ছা, আমরা আবার দেখতে পাচ্ছি যে এখানে কিছু মিশ্র চাষও আছে, পেঁয়াজের সঙ্গে কিছু মিশ্র চাষও করছেন। এটার কি সুবিধা পাচ্ছে কৃষকরা? একটা ফসল যদি এককভাবে করি এটা ফসল নষ্ট হওয়ার সময় রিস্ক থেকে যায়, কিন্তু যদি একসঙ্গে অনেকগুলো ফসল থাকে তাহলে এই রিস্কটা বা ঝুঁকিটা কমে যায়। আর পাশাপাশি এই চরের যে আবহাওয়া, রুক্ষ আবহাওয়া, একটি ফসল আরেকটি ফসলকে একটা মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি করে একটি আরেকটাকে রক্ষা করে। বিশাল বিস্তৃত চর আছে, এগুলোতে আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? আমরা মূলত টাইপ 1 এবং টাইপ 2 স্যান্ডবার নিয়ে কাজ করি। টাইপ 1 স্যান্ডবার এই মুহূর্তে আমরা যদি বলি তাহলে এখানে পেঁয়াজ, গম, ভুট্টা, চীনা, কাউন, মিষ্টি কুমড়া এই সমস্ত ফসল, ইভেন আরও কিছু মশলা জাতীয় ফসল আছে যেমন মরিচও খুব সুন্দরভাবে এখানে চাষাবাদ করা যায়। টাইপ 2 যদি স্যান্ডবার হয় তখন পিট তৈরি করে ওই পলির লেয়ার পর্যন্ত আমাকে যেতে হবে যে সেখানে আমরা মিষ্টি কুমড়া জাতীয় ফসল, মিষ্টি কুমড়া আছে, স্কোয়াশ আছে, আদার যেগুলো ফসল আছে সেগুলো আমরা চাষ করতে পারি। আগামীতে আপনার কি ধরনের পরিকল্পনা আছে? নিশ্চয়ই নতুন নতুন টেকনোলজিগুলো আসছে। বাংলাদেশে প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষ হেক্টর জমি চরের আওতায় আছে। তা এখানে সর্বোচ্চ কিন্তু আমরা 50% পর্যন্ত চাষাবাদের আওতায় আনা সম্ভব। এখান থেকে যদি প্রতি বছরই 10% হারে চাষাবাদ আওতায় আনতে পারি, আমি যদি একটা ফসলের উদাহরণ দিই, যদি শুধু পেঁয়াজের কথাই যদি বলি তাহলে আমরা যদি 10,000 হেক্টর যদি নিয়ে আসতে পারি চাষাবাদের আওতায়, আমি সেখান থেকে প্রায় 1,50,000 মেট্রিক টন সারপ্লাস করতে পারবো। বীজকে যদি আমরা সরবরাহ নিতে পারি তাহলে আমাদের অন্যান্য উপকরণের পাশাপাশি সঠিক সময়ে কৃষকের নিকট যদি পৌঁছাতে পারি তাহলে আমাদের চরে আমি মনে করি যে পেঁয়াজের একটা স্বাবলম্বিতা আনা সম্ভব। চর কিন্তু আলু এবং মিষ্টি আলুর জন্য কিন্তু আরেকটা খুব উৎকৃষ্ট জায়গা। গোল আলু চাষ হচ্ছে, মিষ্টি আলু চাষ হচ্ছে, বিশেষ করে ভিটামিন এ সমৃদ্ধ যে মিষ্টি আলুগুলো আছে এগুলো কিন্তু খুব এবং ভালোভাবে চাষ হচ্ছে এবং কৃষক এখান থেকে প্রতি বিঘা মিষ্টি আলুতে তার উৎপাদন খরচ বাদ দিয়ে 700 থেকে 800 টাকা প্রতি শতাংশে সে ইনকাম করতে সক্ষম। তো পুষ্টি সমৃদ্ধ যে জাতগুলো সেগুলো চাষ করছেন যাতে তারা খেয়ে তাদের স্বাস্থ্যটাও ভালো থাকে, এরকম তো একটা মনে হয় পরিকল্পনা। জি। এই চরের আবহাওয়ায় এক সময় আমাদের হারিয়ে যাওয়া যে ফসলগুলো ছিল চীনা, কাউন, বার্লি, এগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। আমাদের বাড়ি কাউন 2, 4 এগুলো আমরা চর এলাকায় ব্যাপকভাবে সক্ষম হয়েছি। এর চর এলাকার বেশ কিছু মহিলা যারা আছেন তাদের আয়রন এবং জিঙ্কের একটা ব্যাপক ঘাটতি থাকে। এই জন্য আমরা আগের যে মসুর ডাল হতো সেটিকে পরিবর্তন করে আমাদের জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ বাড়ি মসুর 8কে নিয়ে আসছি। এগুলোকে যদি আমরা আমাদের খাদ্য তালিকায় একটা অংশ হিসেবে রাখতে পারি তাহলে আমাদের পুষ্টি নিরাপত্তা অনেকটাই অর্জন করা সম্ভব। আমরা যেটা বলছি যে একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এবং সেই সঙ্গে পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ, এই স্বপ্নটা মনে হয় যে চর থেকে এবং মূল জমির উপরে চাপ না ফেলে এটা করা সম্ভব। এর পরিবর্তনে কৃষি যদি কথা বলি তাহলে চর এলাকাটাই হতে পারে আমাদের ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার। ডক্টর আব্দুল্লাহ মাহমুদ, অনেক ভালো থাকবেন। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ধন্যবাদ। এবং আমরা আশা রাখবো যে আপনাদের মতো বিজ্ঞানীদের হাত ধরে, গবেষকদের হাত ধরে বাংলাদেশের চরগুলোতে, বিশেষ করে আপনি যে পদ্ধতিগুলো বলেন এগুলো ছড়িয়ে যাবে এবং চরগুলো একটা কৃষির ভাণ্ডার, একটা খাদ্য ভাণ্ডার হয়ে উঠবে। ধন্যবাদ আপনাকে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা কথা বললাম ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাইবান্ধা। তার যে কথাটি সেটি হচ্ছে যে তারা যে পদ্ধতিগুলো নিয়ে আসছেন বা যে কলাকৌশলগুলো নিয়ে আসছেন চাষের এবং সেই সাথে যে জাতগুলো নিয়ে আসছেন সেগুলোর অনেকগুলো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য শুধু উৎপাদন বাড়ানোই নয়, সেই সঙ্গে চরের মানুষের অর্থনৈতিক জীবনকে পরিবর্তন করা এবং সেই সঙ্গে তাদের স্বাস্থ্য শরীরকেও ভালো রাখা। তো এরকম করে বাংলাদেশের যে চরগুলো সেগুলোতে যারা উদ্ভাবক আছেন তাদের যে পদ্ধতিগুলো তারা দিচ্ছেন এগুলো যদি কৃষক গ্রহণ করে এবং সেগুলো যদি তারা ব্যাপক হারে ছড়াতে পারে, নিশ্চয়ই চর একদিন অন্য কোনো গল্প বলবে। অর্থাৎ চর হবে বাংলাদেশের কৃষিতে একটা বড় ধরনের সারপ্লাস। চরের কৃষক এবং গবেষক
যারা কাজ করছেন সবার প্রতি শুভকামনা জানিয়ে কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।